আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি রিয়াজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কৃষি ভর্তি প্রস্তুতির একটা কেমিস্ট্রি সলভ ক্লাস নিয়ে আসছি। তো এই কৃষি ভর্তি প্রস্তুতি সবচেয়ে বেটার করার জন্য আমরা কৃষিতে আসা বিগত বছরগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন গুলো, তো সেগুলো আমরা পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করব। তো সেই অ্যাপ্রোচে আজকে হচ্ছে আমাদের আহ, কৃষি ভর্তি প্রস্তুতির কেমিস্ট্রি কোয়েশ্চেন সলভ এর প্রথম পর্ব। তো তো চলো আমরা কোয়েশ্চেন গুলো দেখি যে কোয়েশ্চেন গুলো আমরা কি কি আছে। তো দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটা আছে, বলা আছে নিচের নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। হ্যাঁ, আচ্ছা, তার আগে তোমাকে জানতে হবে যে কখন সেটা পানিতে অদ্রবণীয় হয়। হ্যাঁ, কখন পানিতে অদ্রবণীয় হবে? যখন দুইটা শক্তি আছে, দুইটা শক্তি তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। এখানে লিখতেছি আমি, দেখো, ল্যাটিস শক্তি যদি হাইড্রেশন শক্তির চেয়ে বেশি হয়, ল্যাটিস শক্তি যদি হাইড্রেশন শক্তির চেয়ে বেশি হয়, তখন হচ্ছে একটা যৌগ পানিতে অদ্রবণীয় হবে। এখন কথা হচ্ছে যে ল্যাটিস শক্তি কি আর হাইড্রেশন শক্তি কি। আমি যদি একদম মানে বইয়ের যে ডেফিনেশন সেটা যদি তোমাদেরকে দিই, সেটা হচ্ছে যে এক মোল ধনাত্মক আয়ন এক মোল ঋণাত্মক আয়নের সাথে পানির অণু সংযোগ হবে। মানে ধরো, এই যে ধরো সোডিয়াম আয়নের সাথে কি যুক্ত হইলো? পানি যুক্ত হইলো। হ্যাঁ, সোডিয়াম আয়নের সাথে পানি যুক্ত হইলো। এই পানি যুক্ত হওয়ার কারণে যে পানি যুক্ত হওয়ার পরে যে পরিমাণ শক্তি নির্গত হবে, ওই শক্তিটাই হচ্ছে হাইড্রেশন শক্তি। ঠিক আছে, ওই শক্তিটা হচ্ছে হাইড্রেশন, মানে একটা এক মোল ধনাত্মক আয়ন আর এক মোল ঋণাত্মক আয়নের সাথে পানি অণু যুক্ত হতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা। আর লেটিস শক্তি কি? লেটিস শক্তি হচ্ছে তোমার একটা আয়নিক যৌগ যখন গঠন হবে, লাইক ধরো ওই যে এটা সোডিয়াম প্লাস আর হচ্ছে কি সিএল মাইনাস মিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এখন এই আয়নিক যৌগ গঠন হওয়ার সময়, আয়নিক যৌগ গঠন হওয়ার সময় তোমার বিপরীত যেই চার্জ গুলো, অর্থাৎ সোডিয়াম আয়ন, ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন, এরা যে কাছাকাছি আসবে, কোন বলের মাধ্যমে কাছাকাছি আসবে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে। এখন এই স্থির আকর্ষণ, বৈদ্যুতিক আকর্ষণ বল মাধ্যমে যখন ওরা কাছাকাছি আসতে যাবে, এদের মাঝে যে স্থিতিশক্তি থাকবে, ওই স্থিতিশক্তি হ্রাস পাবে এবং ঠিক সেম পরিমাণ এনার্জি এই ক্যালাস থেকে বেরোবে। এই সোডিয়াম কিন্তু একটা ক্যালাস। হ্যাঁ, এই ক্যালাস থেকে একটা শক্তি নির্গত হবে এই যখন এই যৌগটা গঠন হবে। হ্যাঁ, তখন ওই শক্তিটাকে বলা হয় আয়নিক যৌগের লেটিস শক্তি বা ক্যালাস লেটিস। আবারও বলতেছি যে এই যে এক মূল ধনাত্মক আয়ন এবং এক মূল ঋণাত্মক আয়ন যখন আয়নিক যৌগ গঠন করবে, আয়নিক যৌগ গঠন করার সময় যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা হলো লেটিস শক্তি। আশা করি বুঝতে পারছি। তো এখানে যখন লেটিস শক্তি হাইড্রোজেন শক্তি যে বেশি হবে, তখন হচ্ছে পানিতে অদ্রবণীয় হবে। আর যদি হাইড্রোজেন শক্তি বেশি হয়, তখন হচ্ছে পানিতে দ্রবণীয় হবে। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হবে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কোনটা? চুনাপাথর। চুনাপাথর এটা কিন্তু পানিতে দ্রবণীয় হবে না, এজন্য এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। বাকি এগুলো সবগুলোই লবণ, সোডিয়াম কার্বনেট, ফেরাস সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সবগুলোই লবণ। কিন্তু অন্যগুলা যে সোডিয়াম কার্বনেট, ফেরাস সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, এই তিনটা হচ্ছে হাইড্রেশন শক্তি বেশি, এজন্য তিনটা পানিতে ইজিলি দ্রবীভূত হইতে পারবে। হ্যাঁ, আর এই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে লেটি শক্তি, সরি, ওই তিনটা হচ্ছে হাইড্রেশন শক্তি বেশি, আর ক্যালসিয়াম কার্বনেট লেটি শক্তি বেশি। ঠিক আছে, তো এরকম পানিতে অদ্রবণীয় আরো কয়েকটা যৌগ আছে, তোমরা এগুলো একটু মাথায় রাখতে পারো, আমি লিখে দিচ্ছি উপরে। যেমন ধরো সিলভারের কতগুলো যৌগ আছে যেগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। হ্যাঁ, কারণ এগুলোর কি লেটি শক্তি বেশি। যেমন ধরো সিলভার ক্লোরাইড, তারপরে হচ্ছে সিলভার ব্রোমাইড, তারপরে হচ্ছে সিলভার আয়োডাইড, তারপরে বেরিয়াম সালফেট, তারপরে হচ্ছে লেড সালফেট। হ্যাঁ, এই যৌগগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। এটা তোমরা একটু কষ্ট করে মনে রাখতে পারো, চাইলে অন্যগুলো তো অন্য সময় অন্য ওই অপশনগুলো থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা আছে যে কোন যুগলটি সমায়ন প্রভাব দেখাবে। আচ্ছা, সমায়ন প্রভাব কখন দেখাবে? ওই যে দ্রাব্যতা থেকে এটা আসে, দ্রাব্যতা রিলেটেড, দ্রাব্যতা দ্রাব্যতা থেকে এই কোয়েশ্চেনটা আসছে। তো সমায়ন কখন দেখাবে? সমায়ন তখনই দেখাবে যখন সেম সেম আয়ন হয়। হ্যাঁ, এখন এটাই, এই যে দ্রাব্যতা হওয়ার জন্য আমরা যেই তড়িৎ বিশ্লেষণ, এটা কিন্তু অবশ্যই কি হতে হবে? দুর্বল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হতে হবে। এছাড়া কিন্তু সেটা দ্রাব্যতার জন্য অ্যাপ্লিকেবল না। যদি সবল তড়িৎ বিশ্লেষ্য হয়, সেটা কখনই দ্রাব্যতার জন্যই প্রযোজ্য হবে না। তো সেখানে সমায়নের তো কোনো প্রশ্নই আসে না, তাই না? আচ্ছা, তো চলো আমরা একটু অন্য কালারটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দেখো, এখানে দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, দুইটাই তো সবল, তার মানে এটা কখনোই অ্যান্সার হবে না। এই যে HCl, সিলভার ক্লোরাইড, এটাও অ্যান্সার হবে না। এই যে নাইট্রিক অ্যাসিড, এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কোনটা? এই যে H2S এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। HCl কিন্তু একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যদিও এই জন্য এটা একমুখী সাইন হবে। এটা কি হবে? H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। আর H2S এর ক্ষেত্রে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। H2S হচ্ছে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হলে অবশ্যই তোমাকে উভমুখী সাইন দিতে হবে। হ্যাঁ, তো এটা হবে 2H প্লাস আর হচ্ছে সালফার 2 মাইনাস। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ এই যে H প্লাস,
এখানে হচ্ছে এই H+ দ্বারা সমায়ন হবে, সমায়নের কারণে উৎপাদের ঘনমাত্রা অর্থাৎ H+ এর ঘনমাত্রা বেড়ে যাবে, H+ এর ঘনমাত্রা বেড়ে যাবে, বিক্রিয়াটাকে সাম্যাবস্থায় রাখার জন্য বিক্রিয়া উল্টা দিকে অর্থাৎ পশ্চাৎ দিকে শিফট হবে এবং এই H2S এর ঘনমাত্রা বেড়ে যাবে। H2S এর ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা কমবে, দ্রাব্যতা কমবে। ঠিক আছে? আর এটা মনে রাখবো সবসময় যে সমায়নের কারণে দ্রাব্যতা কমে যায়। আশা করি বুঝতে পারছো যে কেন কমে যায়। লাসাতিলের নীতির কারণে যে উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া উল্টা দিকে শিফট হয়, অর্থাৎ বিক্রিয়কের দিকে আর কি। তো এই যে আশা করি এটা বুঝতে পারছো। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা এখানে দেখো কি বলছে, যেখানে একটা ইলেকট্রোমিনাস দেওয়া আছে, বলছে ইলেকট্রোমিনাসটি কোন মৌলের। খুবই ইজি একটা কোয়েশ্চেন, 9 10 এর কোয়েশ্চেন এটা, 9 10 এর না আরো আগে, 80 আছে এটা। তো এখানে বলছে তোমাকে একটা ইলেকট্রন দেওয়া আছে, একটা ইলেকট্রোমিনাস, তুমি জাস্ট বলবা এটা ইলেকট্রনটা হিসাব করে জাস্ট বলবা যে এটা কোন মৌলের। তো এখানে দেখো দুইটা দুইটা চারটা, এই যে দুইটা দুইটা চারটা, চারটার ছয়টা, দশটা, দশটার দুইটা, 12টা, 12টার ছয়টা, 18টা, 18টা আর 5টা 23টা আর একটা 24টা। তো 24টা কারণ আমরা তো জানি 24টা ক্রোমিয়ামের, মানে এটাই হচ্ছে সঠিক আছে। এটা নিয়ে তো আশা করি আর কিছু বলার নাই, এটা তোমরা আশা করি পারবা। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চনটা দেখি। আচ্ছা এখানে বলছে যে এই যে কপার আয়নটা আছে, একটা জটিল আয়ন তোমার কাছে দিয়ে দেওয়া আছে, যেখান থেকে নরমালি কোয়েশ্চেন আসে পরীক্ষায়। বলছে এই জটিল আয়নটার আকৃতি কোন ধরনের, হ্যাঁ আকৃতি জিজ্ঞেস করছে। আচ্ছা এখানে তুমি যদি এটা আকৃতি খেয়াল করো তখন দেখবে এটার যে রিয়েল আকৃতি সেটা হয় এরকম, মাঝখানে থাকে কপার 2+, আর এইখানে যে অ্যামোনিয়া কিন্তু লিগ্যান্ড হিসেবে কাজ করে। তো এই যে চারদিকে চারটা অ্যামোনিয়া থাকে এবং এখানে মুক্ত জোড় থাকে অবশ্যই। মুক্ত জোড় হচ্ছে মুক্ত জোড়ের সাহায্যে এই যে লিগ্যান্ড গুলা অর্থাৎ অ্যামোনিয়া এখানে সন্নিবেশ বন্ধন তৈরি করে, সন্নিবেশ বন্ধন। তার মানে এখানে যে স্ট্রাকচারটা, এটা যে রিয়েল স্ট্রাকচার সেটা হয় এরকম, যে এই যে এরকম, মানে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একটু অন্য কালি দিয়ে যদি দেখাই তাহলে দেখো, লাল কালি দিয়ে দেখাই, এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে, মানে এটা কি বর্গাকৃতির না ভাইয়া? এই যে এটা হচ্ছে সমতলীয় বর্গাকৃতির, এই যে অপশন সি টা হচ্ছে কারেক্ট। কথা হচ্ছে যে এটা আকৃতি কেন সমতলীয় বর্গাকৃতি, এটা সংকরণটাই বাকি। এটা সংকরণটা কি, এটা বের করার জন্য অ্যামোনিয়া তো একটা যৌগ, এই জন্য এটা চার্জ শূন্য, মানে এই 2+টাই হবে কপারের চার্জ, এটা হবে 29। আমি যেহেতু বিন্যাস করি তাহলে আমি এখানে আর্গন লিখে দিলাম, মানে আর্গন লিখা, আচ্ছা আমি ওইভাবে লিখি, আর্গন লিখে দিলাম। আর্গনের পরে কত, আর্গন আর্গন মানে হচ্ছে 3p6 পর্যন্ত গেছে, 3p6 এরপর হচ্ছে 3d, এরপর হচ্ছে 4s, তাই না? এখানে তো নরমালি 4s 3d10 3d10 4s হচ্ছে 1 এরকম হয় 29 এর জন্য। 18 আর হচ্ছে 10 28 আর 29, তো দুইটা চলে গেলে এই 4s হয়ে যাবে 0 আর 3d হয়ে যাবে 9, তাই না? আচ্ছা 3d9, তো এখন তোমাকে কি করতে হবে, এই 3d9টাকে, হ্যাঁ এখানে যদি যখন লিগ্যান্ড চলে আসবে কপার অ্যামোনিয়া 4 2+, যখন লিগ্যান্ড চলে আসবে তখন দেখো কি হয় ব্যাপারটা। তো দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের 3d, এটা কি, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d। তাহলে এখানে তো 9টা ইলেকট্রন, তাই না? তাই ফার্স্ট আমি কি করবো, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা, তার মানে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে চাইলেও এখানে ইলেকট্রন ঢুকতে পারবে না, তাই না? এই 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 3d যে লাস্টের যে অরবিটালটা, এখানে ইলেকট্রন চাইলেও ঢুকতে পারবে না। তো চারটা অ্যামোনিয়া কোথায় ঢুকবে, এখানে একটা ব্যতিক্রম যদিও, এই যে চারটা অ্যামোনিয়া, এই যে এখানে একটা অ্যামোনিয়া ঢুকবে, তারপর এখানে একটা অ্যামোনিয়া ঢুকবে, এখানে একটা অ্যামোনিয়া ঢুকবে, আর হচ্ছে এই 4d তে একটা অ্যামোনিয়া ঢুকবে। এখন তোমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন, সরি, এখন তোমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন থাকবে যে এই যে ইলেকট্রন তো 4p তে তো একটা খালি ছিল, 4p তে ঢুকলো না কেন, 4p তে না ঢুকিয়া 4d তে গেল কেন? নরমালি হিসাবে আমরা যেভাবে জটিল আয়নের যে সংকরায়ন বের করি ওই হিসাবে কিন্তু 4p তেই ঢোকার কথা। আচ্ছা যদি 4p তে ঢুকতো, 4p তে যদি ঢুকতো তাহলে সংকরণটা কি দাঁড়াইতো, sp3, তাই না? আচ্ছা 4p তে যদি না, সরি কি লিখেছি, 4p তে যদি না ঢুকে তখন সংকরণটা কি দাঁড়াইলো, sp2d, তাই না? আচ্ছা তুমি একটু খেয়াল করো, তুমি এটা তো তোমরা জানো যে sp3 হলে সংকরণটা কি হয়, চতুস্থলে কি হয়, যেমন অপশন এ। কিন্তু আমার যে যৌগটা দেওয়া আছে আসলে এই যৌগটা আছে চতুস্থলে কেন, তুমি একটু খেয়াল করো স্ট্রাকচারটা, যে এখানে এটা চতুস্থলে কেন, এটা সমতুল্য বর্গাকার। এখন এই যে এই যৌগটা, এই যৌগটা নেচারে তৈরি হয়েছে, তাই না? এখন এই যৌগটার স্ট্রাকচার নেচার থেকে, নেচারের যে স্ট্রাকচার, রিয়েল যে স্ট্রাকচার, সেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো? অ্যান্সার হচ্ছে পারবো না। কিন্তু সংকরায়ন অনেক পরে আবিষ্কার হয়েছে, এই জন্য এটা হচ্ছে সংকরায়নের একটা ব্যতিক্রম। হ্যাঁ যদিও এটা তোমাদের যে নিয়ম বা নর্মালি অন্য যৌগগুলোর যে নিয়ম, ওই নিয়ম অনুসারে sp3 হওয়ার কথা, কিন্তু এটার যে রিয়েল স্ট্রাকচার, ওই রিয়েল স্ট্রাকচারের জন্য এটা সংকরায়ন sp3 তে, sp3 না হয়ে sp2d হয়, অর্থাৎ 4p তে একটা লিগ্যান্ড না ঢুকে 4d তে ঢুকে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। এটা আবারও বলতেছি, এটা জটিল আয়নের সংকরায়নের একটা ব্যতিক্রম। অন্যান্য যে জটিল আয়নগুলির সংকরায়ন ওটা তুমি নর্মাল নিয়মে করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই কোয়েশ্চেনটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি।
দেখো 5 নম্বরে কি বলছে, বলছে নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি বের করতে হবে, মানে ওই যে অসীম থেকে একটা ইলেকট্রন গ্যাসীয় অবস্থায় এক মূল পরমাণুতে যুক্ত করে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। আচ্ছা, এই যে যৌগগুলো দেওয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, হ্যাঁ, এই চারটা যৌগের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো যে এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরা কিন্তু একই পর্যায়ের মৌল, তাই না ভাইয়া? আর ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে অন্য আরেকটা পর্যায়ের মৌল। আচ্ছা, তো এখন তুমি যদি একটু খেয়াল করো নাইট্রোজেন, এরা যদি একই পর্যায়ের মৌল, আমরা তো জানি বাম থেকে যদি ডানে যায়, যে বাম থেকে যখন ডানে যাবে, বাম থেকে ডানে গেলে কি হয়, আস্তে আস্তে একটা পরমাণু আকার বাড়ে, আর আকারের সাথে ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম, মানে ব্যতিক্রম না, আসলে উল্টা। আকার যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তির মান, সরি আমরা তো জানি বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়, আর আকার যদি ছোট হয় তাহলে ইলেকট্রন আসক্তির মান বেশি, তাই না? তার মানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেন থেকে ফ্লোরিনের বেশি, কি বেশি? ইলেকট্রন আসক্তি বেশি। আবার দেখো ফ্লোরিন আর ক্লোরিন, তো ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে এটা তো একই গ্রুপের মৌল, তাই না? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয় ভাইয়া? উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তো আকার যদি বাড়ে তাহলে বলতো ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কে আকার বড় কার? ক্লোরিনের। তাহলে কি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কি বেশি হওয়ার উচিত, তাই না? ইলেকট্রন আসক্তির আকার যদি বড় হয় তাহলে ইলেকট্রন আসক্তির মান কি হবে? কম হবে। এজন্য ক্লোরিনের কম, ফ্লোরিনের বেশি। এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? তো এরকম যদি দাও তাহলে অ্যান্সার কি দিবা? অ্যান্সার দিবা তোমরা ফ্লোরিন। কিন্তু অ্যান্সার হচ্ছে এই ফ্লোরিন অ্যান্সার হবে না। ঠিক আছে? এখানেই হচ্ছে ঝামেলাটা করো। অনেকে মনে করে যে আসলে এটাই অ্যান্সার হবে। কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন থেকে বেশি না। এটা তোমরা যদি খেয়াল করে থাকো তোমাদের বইয়ের মধ্যে হুবহু এই একটা অ্যান্সার দেওয়া ছিল যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমী একটাই আছে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। ঠিক আছে? এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ক্লোরিন হচ্ছে ফ্লোরিনের চেয়ে বেশি ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, এটা আসলে বেশি। অ্যান্সার সঠিক হবে ক্লোরিন। অ্যান্সার হচ্ছে, মানে কোয়েশ্চেন হচ্ছে কেন? আচ্ছা, তুমি একটু খেয়াল করো, এই যে ফ্লোরিন, ওর কয়টা ইলেকট্রন? 9টা, তাই না? ইলেকট্রন বিন্যাস কি 27। আচ্ছা, এই যে ক্লোরিন, এটা তো 17, এটা ইলেকট্রন বিন্যাস কি 287। তুমি একটু খেয়াল করো, দেখো ফ্লোরিনেরও সর্বশেষ কক্ষপথে 2টা, ক্লোরিনেরও সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, দুইজনেরই 7টা করে ইলেকট্রন আছে। এখন ফ্লুইনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন আছে 2 নম্বর শক্তি স্তরে, আর ক্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন আছে 3 নম্বর শক্তি স্তরে। তার মানে তোমার কি মনে হয় 2 নম্বর শক্তি স্তর বড় না 3 নম্বর শক্তি স্তর বড়? অবভিয়াসলি 3 নম্বর শক্তি স্তর বড়, তাই না? যত বড় শক্তি স্তর তত আস্তে আস্তে বড় হবে, মানে 3 নম্বর শক্তি স্তরটা বড়। এখন তুমি যদি নতুন তুমি একটা ইলেকট্রন অ্যাড করবা, মানে তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো তোমার কাছে এখানে 2টা ঘর আছে, হ্যাঁ 2টা ঘর আছে, 2টা ঘর হচ্ছে, এই ঘরটা হচ্ছে কি বড়, হ্যাঁ এই ঘরটা হচ্ছে বড়। এখন এখানে হচ্ছে অনেক গেদাগেদি বেশি, এখানে হচ্ছে খুবই কম 2জন মানুষ আছে, মানে এখানে সেম মানুষই, বাট যেহেতু ঘরটা বড় এই জন্য হচ্ছে জায়গা বেশি। হ্যাঁ, এখন তুমি যদি নতুন একজন মানুষকে তুমি যদি আনতে চাও এই ঘরের মধ্যে, তুমি কি এখানে আনতে চাবা না এখানে আনতে চাবা বলো তো? অবশ্যই এখানে আনতে চাবা, কারণ এখানে তো এমনি এই যে ছোট ঘরে তো এমনি ঘনত্ব বেশি, তুমি তো এখানে আনতে চাবা না। আর বড় ঘরে সেম মানুষই আছে, বাট জায়গা স্পেস বড়, মানে নতুন মানুষটাকে তুমি নতুন বড় ঘরেই ঢুকাবা। তো সেম কাহিনীটা এখানেও, তুমি যখন ইলেকট্রন অ্যাড করবা ফ্লুরিনে অথবা ক্লোরিনে, তো দুইজনেরই 7টা ইলেকট্রন, কিন্তু ফ্লুরিনের হচ্ছে কম জায়গার মধ্যে 7টা ইলেকট্রন, এই জন্য ইলেকট্রন ঘনত্ব ফ্লুরিনে বেশি। আর ক্লোরিনের ক্ষেত্রে বেশি জায়গার মধ্যে 7টা ইলেকট্রন, এই জন্য ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলক ফ্লুরিনের চেয়ে কম। এজন্য আগমনকারী যে ইলেকট্রনটা সেটা ফ্লুরিনে আসতে চাইবে না, কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি। ওই ফ্লুরিনে ইলেকট্রন ওই ইলেকট্রনটাকে অনেক জুড়ে বিকর্ষণ করবে, যেহেতু ফ্লুরিনে ইলেকট্রন ঘনত্ব বেশি। আর ক্লোরিনে যেহেতু জায়গা বেশি, ইলেকট্রন ডেন্সিটি কম, মানে সে ইজিলি আসতে চাইবে। ইলেকট্রন আসক্তি মানে কি ভাইয়া? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন লাভার, যে ইলেকট্রনকে যত তাড়াতাড়ি বা যত ইজিলি কাছে টেনে নিবে তারই ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। এই জন্য ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিনের চাইতে ক্লোরিনে বেশি। আশা করি এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে দেখো একটা কোয়েশ্চেন বলছে নিচের কোন মৌলটি আকারে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট? আচ্ছা, এখানে 4টা মৌল দেওয়া আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, লিথিয়াম। এবার তুমি যদি খেয়াল করো যে এখানে 4টা মৌলই কিন্তু একই পর্যায়ের, মানে এই যে দেখো প্রথমে হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন। 4টা কিন্তু একই পর্যায়ে। তো আমরা তো জানি যদি একই পর্যায়ে হয়, আমরা যদি বাম থেকে ডানে যাই, বাম থেকে একই পর্যায়ে হলে তো নতুন করে শক্তি স্তর যুক্ত হয় না, সেম 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 শক্তি স্তরেই নতুন করে একটা একটা করে ইলেকট্রন যুক্ত হয়। এই নতুন করে যখন ইলেকট্রন যুক্ত হবে তখন তো আসলে লাস্ট কক্ষপথের সাথে যে কেন্দ্রের যে নিউক্লিয়াস এর আকর্ষণ বল অনেক বেশি হবে, আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এই আকারটা ছোট হয়ে যাবে, তাই না? তার মানে যতই আমরা বাম থেকে ডানে যাব একই পর্যায়ের ক্ষেত্রে আকারটা কি হবে? ততই ছোট হতে থাকবে। তার মানে আমার সবচেয়ে ছোট কার হবে? অক্সিজেন হবে। এটা যেহেতু সবচেয়ে ছোট বলছে এই জন্য অক্সিজেন সবচেয়ে বড় বললে, মানে এই 4টার মধ্যে সবচেয়ে বড় বললে অ্যান্সার হয়তো লিথিয়াম। আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। আচ্ছা, এই কোশ্চেনটা একটু খেয়াল করো ভাইয়া, যে বলছে অ্যামোনিয়া অণুর আকৃতি কেমন। আচ্ছা, এরকম কোশ্চেন যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি কি করবা? তুমি ফার্স্টেই কেন্দ্রীয় পরমাণু যেটা আছে সেটা ইলেকট্রন বিন্যাস করবা, এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি সংকরায়ন বের করবা। দেখো 1s2, 2s2, 2px, 2py,
2pz, তো 7টা তো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা দিয়ে দিলাম। তাহলে এখানে কি ঢুকবে? এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা 2pz একটা হাইড্রোজেন ঢুকবে। তাহলে একটা একটা করে দুইটা হয়ে যাবে। তাহলে এখন সংকরায়ন কি হয় ভাই? সংকরায়নে যে তিনটা অরবিটালে যে তিনটা হাইড্রোজেন ঢুকছে, তাহলে p3 নামে কি কোনো সংকরায়ন হয় ভাইয়া? হয় না, এরকম কোনো সংকরায়ন নাই পৃথিবীতে। হয় কি, সর্বশেষ শক্তি স্তর তোমাকে পুরোটা নিতে হবে, তাই না? সর্বশেষ শক্তি স্তর তোমাকে পুরোটা নিতে হবে, আমরা তোমাকে অ্যাসটাও ধরতে হবে। তার মানে এটা সংকরায়ন কি? sp3, তাই না? এখন তোমরা সবাই বলবা ভাই sp3 হলে তো সংকরায়ন চতুস্থলিকীয় হওয়ার কথা, সবাই চতুস্থলিকীয় দিবা, তাই না? চতুস্থলিকীয় অ্যান্সার হবে না, ঠিক আছে? sp3 হইলেই যে চতুস্থলিকীয় ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এটা একটু যদি খেয়াল করো, আমি কালারটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো ভাইয়া, এই যে 2s2, এই যে 2s2 যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কি অ্যামোনিয়ার যে বন্ধন গঠনে কোনো অংশগ্রহণ করছে? করে নাই। তার মানে এই 2s2 এর যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন হলো মুক্তজোড় ইলেকট্রন। এভাবে হচ্ছে একটা যৌগের মুক্তজোড় ইলেকট্রন বের করতে পারবা এই সংকরণের মাধ্যমে। তার মানে এই যে অ্যামোনিয়ার যে স্ট্রাকচার, মানে এই যে অ্যামোনিয়া, এখানে একটা H থাকবে, এখানে একটা H থাকবে, এখানে একটা H থাকবে। এই স্ট্রাকচারের মধ্যে কি আছে ভাইয়া? এক জোড়া মুক্তজোড় আছে। এই 2s2 টা কিন্তু বন্ধন জোড় না, এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রনের কারণে এখানে কি হবে? লন পেয়ার, বন্ড পেয়ার, বিকর্ষণ হবে। আবার বন্ড পেয়ার, এই বিকর্ষণটাও হবে, ঠিক আছে? এই লন পেয়ার কি করবে? এই এখানে যে দুইটা ইলেকট্রন আছে বন্ধন জোড়, মানে প্রত্যেকটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকবে, তাই না? তো এই মুক্তজোড় ইলেকট্রন এই বন্ধন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এটা এই দিকেও বিকর্ষণ করবে। তো যখন দুই দিকেই বিকর্ষণ করবে, তখন এই এদের মধ্যে যে স্ট্রাকচার, মানে এদের মধ্যে যে বন্ধন কোণ, এটা কি হয়ে যাবে? তো বিকর্ষণের কারণে এদের মধ্যে এই যে বন্ধন কোণটা, সেটা 109 ডিগ্রি থেকে কমে 109.5 ডিগ্রি থেকে কমে 160 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তো খুবই নর্মাল। যখন তোমার একটা বন্ধন কোণ যখন চেঞ্জ হয়ে যাবে, তখন ওই যৌগটার আকৃতিও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য যদিও এটা সংকরায়ন sp3, আর এটা মুক্তজোড় ইলেকট্রনের কারণে, অর্থাৎ এখানে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণে হওয়ার কারণে এর আকৃতি চতুস্থলকীয় থেকে চেঞ্জ হয়ে ত্রিকোণাকার পিরামিড হবে, ঠিক আছে? ত্রিকোণাকার পিরামিড, অপশন সিটা হচ্ছে কারেক্ট এটার জন্য, ঠিক আছে? আর এটা বন্ধন কোণটা মনে রাখবা, বন্ধন কোণটা আসতে পারে 160 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই কোশ্চেনটা খেয়াল কর, পরের বারে যে তোমাকে আগে যেটা দেখাইলাম সেই কোশ্চেনটা কিন্তু আবার চলে আসছে। এখানে কি বলছে দেখো, কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান? তো ফার্স্টে আমি তো তোমাকে দেখাইছি যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিভাবে বের করতে হবে। ওই যে যৌগটা যেটা আছে, এটা সংকরণ বের করতে হবে। তো আমরা একটু আগে দেখলাম অ্যামোনিয়াতে কি আছে, ওই যে অ্যামোনিয়াতে যে আগে আগে দেখো, অ্যামোনিয়াতে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকে। আগের স্লাইডটা দেখো একটু, এই যে দেখো, এই যে অ্যামোনিয়াতে তোমার যে দেখাইছি মুক্তজোড় ইলেকট্রন কিভাবে থাকে, এটা হচ্ছে সংকরণ বের করবা। বের করলে তুমি বুঝতে পারবা যে আসলে মুক্তজোড় আছে কিনা। তার মানে এই যে অ্যামোনিয়াতে কি আছে? মুক্তজোড় আছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে মুক্তজোড়, আর কেন্দ্রীয় পরমাণু মানে হচ্ছে যেটা হচ্ছে সেন্টারে থাকে। এটা নরমালি প্রথমে যেটা থাকে সেটাই হয়, মানে প্রথম পরমাণুটা হচ্ছে সেন্ট্রাল পরমাণু হয় বেশিরভাগ ক্ষেত্রেই। সবসময় যে হবে আমি সেটা বলতেছি না, বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো আশা করি মুক্তজোড় ইলেকট্রন একটা যৌগের মধ্যে কিভাবে বের করতে হয় এটা তোমরা বের করতে পারবা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা খেয়াল করো, এটাও ইজি একটা কোয়েশ্চেন। বলছে কোন বিক্রিয়াটির মধ্যে চাপের কোনো প্রভাব নেই? এটা হচ্ছে লাসাথিলিয়া নীতির যে চাপের একটা প্রভাব আছে ওইটা, মানে চাপের কোনো প্রভাব নাই বলছে, কিন্তু প্রভাব নাই। তো কখন প্রভাব নাই? খুবই সিম্পলি আমি যদি বলি, যখন যখন উৎপাদের মূল সংখ্যা ইকুয়াল টু বিক্রিয়কের মূল সংখ্যা হয়, বিক্রিয়কের মূল সংখ্যা। জাস্ট এটা তোমরা মনে রাখবা, তাহলে তোমার জীবন সহজ হয়ে যাবে। উৎপাদের মূল সংখ্যা আর বিক্রিয়কের মূল সংখ্যা যদি সমান হয়, তাহলে ওই বিক্রিয়ার মধ্যে কোনো চাপের প্রভাব নাই। আচ্ছা, আমরা চলো চেক করি অপশনগুলো। এখানে নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল, আর উৎপাদে আছে 2 মোল। তার মানে এটা তো সমান না, তাই না? এটা হবে না। বি নম্বরে দেখো, হাইড্রোজেন 1 মোল, আয়োডিন 1 মোল, হাইড্রোজেন আয়োডাইড 2 মোল। হ্যাঁ, এটা উৎপাদেও 2 মোল, বিক্রিয়কেও 2 মোল। তার মানে আমার অ্যান্সার তো এটাই হবে, আর অন্যগুলো দেখার দরকার নাই। চলো আমরা তারপরে দেখি যে ফসফরাস ট্রাইক্লোরাইড এটা 1 মোল, ক্লোরিন 1 মোল, আর এখানে আছে 1 মোল। তাহলে এটা তো হবে না, তাই না? আচ্ছা, তার মানে আশা করি বুঝতে পারছো যে আসলে কিভাবে চাপের প্রভাব না এটা বের করবা। উৎপাদের মূল সংখ্যাটা দেখবা, আর হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যাটা দেখবা। যদি দুটো ইকুয়াল হয়ে যায়, তাহলে বলবা যে এখানে কোনো চাপের প্রভাব নাই। খুবই সিম্পল। আচ্ছা, এবার 10 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। তো 10 নম্বর কোয়েশ্চেনে বলছে যে তোমার নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক হয়? সর্বদা কি হয়? ঋণাত্মক হয়। ঋণাত্মক হয় কোনটা ভাই? এই যে দহন তাপ, এটা দহন তাপ, এটা হয়। এখানে মনে রাখবা যে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া হচ্ছে তোমার, এখানে কি হয়? এখানে দহন বিক্রিয়ার একটা উদাহরণ যদি তোমাদেরকে দিই, তাহলে আগে ভালো হবে। তাহলে যে মিথেন অক্সিজেনের সাথে দহন, মানে অক্সিজেন দ্বারা পুরাবে, পুরায়া কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে পানি, আর হচ্ছে কি তাপ। তার মানে তাপ উৎপন্ন হবে। তার মানে দহন বিক্রিয়া হচ্ছে কি তোমার একটা তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া। আর আমরা তো জানি তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? এনথালপি বা ডেল এইচ এর মান নেগেটিভ হয়, তাই না? ডেল এইচ এর মান কি হয়? নেগেটিভ হয়। এই জন্যই দহন তাপ বা দহন বিক্রিয়ার যে এনার্জি, সরি, দহন তাপ এনথালপি, এটা হচ্ছে কি ঋণাত্মক হয়।
আচ্ছা, এবার 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, যে বলছে নিচের কোনটি ক্ষারীয় বাফার। আচ্ছা, ক্ষারীয় বাফার কখন হবে? ক্ষারীয় বাফারের শর্তটা কি? বাফার দুই ধরনের। বাফারটা কি? বাফারটা হচ্ছে যেই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করার পরেও ওই দ্রবণের পিএইচ অলমোস্ট অপরিবর্তিত থাকে বা পিএইচ চেঞ্জ হয় না, সেটাকে বলা হয় বাফার। এবং বাফার দুই ধরনের আছে, অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার। তো ক্ষারীয় বাফারটা কি? ক্ষারীয় বাফারটা কেমনে গঠিত হবে সেটা আমাকে দেখতে হবে, তাই না? তো ক্ষারীয় বাফারটা গঠিত হবে হচ্ছে তোমার দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ, দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ। বা তোমরা এটাকে এই দুর্বল ক্ষার যেটা আছে, এই দুর্বল ক্ষারটাকে তোমরা এটাও বলতে পারো যে অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল, দুর্বল ক্ষার যেটা সেটা অনুবন্ধী অম্ল। আচ্ছা চলো, মানে দুর্বল ক্ষার ছাড়া কিন্তু হবে না, মনে রাখতে হবে কিন্তু, সবল ক্ষার হইলে হবে না। যেমন দেখো প্রথমটাই দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড, এটা তো আর লবণ না, তার মানে অপশন এ নট কারেক্ট। অপশন বি, এটা সবল অ্যাসিড, এটা হচ্ছে সবল ক্ষার, তার মানে এটা অপশন বি নট কারেক্ট। এইবার অপশন সি টা দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা একটু ভেঙে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 100% বিয়োজিত হয় না, এটা একটা দুর্বল ক্ষার। মানে অ্যামোনিয়াম প্লাস আর কি OH মাইনাস। তাহলে এই যে ইয়াটা মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ভাইয়া? এটা তো ক্ষার, তাই না? আর অ্যামোনিয়াম আয়নটা কি? অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে অনুবন্ধী, মানে অ দিয়ে বুঝাইলাম, অনুবন্ধী আর লিখলাম না, লিখলে হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। অনুবন্ধী অম্ল। তার মানে এই যে দেখো ক্ষার, একটা ক্ষার থেকে OH চলে গেলে, OH মাইনাস হবে এটা, OH চলে গেলে যেটা থাকে সেটাকে বলা হয় ওই ক্ষারের অনুবন্ধী অম্ল। ঠিক আছে? তো এই ক্ষারের সাথে এই অ্যামোনিয়াম আয়নের সাথে মানে NH4 আর যে একটা Cl আসবে, এটা তো লবণ, তাই না? এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে লবণ। তার মানে দেখো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে তোমার এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার, আর হচ্ছে দুর্বল ক্ষারের লবণ, সেটাই হচ্ছে তোমার ক্ষারীয় বাফার। আর যদি এখানে কোয়েশ্চেন করতো যে অম্লীয় বাফার কোনটা, অম্লীয় বাফার হবে সেম ভাবে সবল অ্যাসিড এবং সরি দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ। যদি আমি একটা অম্লীয় বাফারের উদাহরণ দিই, অম্লীয় বাফার, অম্লীয় বাফারের উদাহরণ যদি দিই, তাহলে সেটা হবে এটা, ধরো CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, আর এটা লবণ কি হবে? CH3COONA, এটা হচ্ছে এটা উদাহরণ। ঠিক আছে, অম্লীয় বাফার। আর সেটা হবে আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার, তো বললামই। আচ্ছা চলো আমাদের এখন নেক্সট লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি, তোমরা আরেকটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। তো বলছে তোমাকে এখানে একটা ঘনমাত্রা দেওয়া আছে, বলছে এটা সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তো এটা তো আমরা জানি যে পিএইচ মানে কি ভাই বলতো? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস, তাই না? তো এটা তো একটা সবল অ্যাসিড, তাই না? তো এই যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাটাই হবে H প্লাস এর ঘনমাত্রা, তাই না? মাইনাস লগ অফ 0.005, তাই না? তো অনেকে এই জায়গাটাই ভুলটা করে। কারণ কি ভাইয়া, দেখো তুমি যদি এই সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি ভেঙে লিখো, তাহলে কি লিখবা? 2H প্লাস আর হচ্ছে SO4 2 মাইনাস। তার মানে সালফিউরিক অ্যাসিড থেকে তুমি কয়টা H প্লাস পাচ্ছ? দুইটা H প্লাস পাচ্ছ। এই জন্য তুমি যখন ঘনমাত্রাটা লিখবা, হ্যাঁ, এটাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। অনেকে আবার দুই দিয়ে গুণ করে না, এই জন্য হচ্ছে তাদের ভুলটা হয়। আশা করি তোমরা বুঝছো যে কেন 2 দিয়ে গুণ করতে হবে। কারণ সালফিউরিক অ্যাসিড দুইটা H প্লাস হচ্ছে দান করতে পারে, বা দুইটা H প্লাস এই অ্যাসিডের মধ্যে আছে, এটাও বলতে পারো। তাহলে আমাদের কি হবে? মাইনাস লগ অফ, এখানে হবে 0.01। হ্যাঁ, চলো আমরা ক্যালকুলেশন করি। লগের ক্যালকুলেশন এটা হচ্ছে আমাদের চ্যানেলে দেখবা, হচ্ছে তোমাদের যেই একটা একটা ভিডিও আছে যে হাতে হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ভিডিও তোমরা চাইলে দেখতে পারো। লগের ওখানে আমি এটা দেখাইছিলাম যে আসলে এটা কিভাবে করতে হয়। তো মাইনাস লগ অফ, এটাকে লেখা যায় যে 0.01, এটাকে লেখা যায় কি 1 × 10⁻²। হ্যাঁ, তো -2 যদি সামনে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? +2, 2 লগ 10, আর লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 2 × 1 মানে হচ্ছে 2। মানে অপশন ডি 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে পিএইচটা কেমনে বের করতে হয়। তো যারা এতক্ষণ সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল আমাদের প্রথম পর্ব, মানে মোস্ট ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল কোয়েশ্চেন সলভের, এটা হচ্ছে প্রথম পর্ব ছিল। তো তারপরে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, তোমরা হচ্ছে কমেন্টে কোয়েশ্চেন করতে পারো। তো তোমাদের সাথে আমরা ধীরে ধীরে পরবর্তী পার্ট গুলো আপলোড করব। তো তোমরা অবশ্যই জানাবা ভিডিওগুলো কেমন হচ্ছে বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যারা এতক্ষণ সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।